নমস্কার, শুভ সন্ধ্যা। আরো একবার আপনাদের স্বাগত জানাই। কোলগেট প্রেজেন্স দাদাগিরি সিজন 8 কো পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। দিন বদলের স্বপ্ন দেখিয়ে আমাদের চারপাশে রোজ রোজ দাদাগিরি ঘটিয়ে আসছে কিছু মানুষ। আজ দাদাগিরির মঞ্চে এরকমই 6 জন মানুষ আসছেন তাদের দিন বদলের দাদাগিরির গল্প শোনাতে। আমি এই 6 জন মানুষকে এবার মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। এটা জোরে হাততালি হোক তাদের জন্য। প্রথমে ডাকবো রায় ও মার্টিন, পূর্ব মেদিনীপুরের স্বরাজ ভট্টাচার্য। ঘটি গরম গরম চানাচুর। নমস্কার। ঘটি গরম। নমস্কার দাদা। নমস্কার। দীর্ঘ 20 বছর যাবত আমি দীঘার সি বিচে ঘটি গরম চানাচুর বিক্রি করে যাচ্ছি। আজ নিয়ে এসেছি আপনাকে খাওয়াবো বলে। আজকে খেয়ে দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি দীঘায় বিক্রি করেন? দীঘার সি বিচে। সি বিচে, হ্যাঁ। ওকে। পরের জন কোলগেট নর্থ 24 পরগনার মুনমুন মুখার্জি। আবৃত্তি এনার পেশা, অ্যাঙ্কারিং ও করে থাকেন। চেনা ছন্দে রন্ধ্রে রন্ধ্রে এক যে ছিল প্রজা, রাইট যখন রং হলো তিনি হলেন রাজা। স্টেপ আউট করে বাপি বাড়ি যা, এই না হলে ছয়। দেখতে দারুণ লাগতো তখন বিপক্ষের পরাজয়। লিডার কাকে আমরা বলি? লিডার বলি তাকে যিনি মাঝ আকাশে সবকিছুকে মাতিয়ে দিতে পারেন এক মুহূর্তে। সৌরভ এবং শুদ্ধ চিত্তে তাকে শ্রদ্ধা করি। নমস্কার। থাকবে দাদা, থাকবে ক্রিকেট, থাকবে দাদা, থাকবে ক্রিকেট এবং দাদাগিরি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, আমি মুনমুন মুখার্জি, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি আবৃত্তি করি এবং আমি সৌরভ গাঙ্গুলির মুখোমুখি দাঁড়িয়ে নিজের আবৃত্তি করতে পারছি, কবিতা পরিবেশন করতে পারছি। এটা আমার কাছে বিশাল 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 বড় প্রাপ্তি। মানে আমি জিতে গেছি। আমি এগোই। উনি দাদার মতন আর কি, কাউকে বলতে দেন না। আমাদের পরের পার্টিসিপেন্ট ডক্টর অভিষেক ভট্টাচার্য, ক্যাপ্টেন টিএমটি হুগলির হয়ে খেলবেন। ডায়াবেটিক পেশেন্টদের ট্রিটমেন্ট করেন। মধুমেয়ার শত্রু আমি, মধুমেয়ার শত্রু আমি, ডাক্তারি মোর পেশা। অভিষেক নামটি আমার, সঙ্গীতেরই নেশা দাদা, সঙ্গীতেরই নেশা দাদা, সঙ্গীতেরই নেশা। নমস্কার দাদা, আমার নাম ডক্টর অভিষেক ভট্টাচার্য। আমি ডায়াবেটিসের জন্য ডাক্তারি করে বেড়াই এবং আমি মানুষের মধ্যে সচেতনতার প্রচার করে মানুষের মধ্যে থেকে ডায়াবেটিসের ভূত তাড়াই। ওকে। আমাদের পরের জন মিস্টার ইউনিভার্স, নদিয়ার সৌম্য দাস। নমস্কার দাদা, আমি নদিয়া জেলার পায়রা গ্রাম থেকে এসেছি। আমি আপনার এই শো প্রত্যেকদিন দেখি এবং খুব শখ ছিল কোনদিন না কোনদিন আপনার সাথে যদি এই শোতে আসতে পারতাম। মানে শখ না, এটা আমার আশা ছিল। আজকে এখানে এসে আমার আশা পুরো কমপ্লিট এবং স্পেশালি আমার মা বহুত খুশি হবে। মানে উনি তো দাদাগিরি মানেই সামনে এসে টিভির সামনে বসে যাওয়া। মেডেলটা কিসের? আর মেডেলটা স্যার আপনাকে দেখা দিই। এটা স্যার আমার মেডেল, আমার WFF ইউনিভার্স কোরিয়া 2019। ওয়ান্ডারফুল। পরের পার্টিসিপেন্ট কোলগেট কলকাতার এনাক্ষী সিনহা, কানাডা থেকে এসছে দাদাগিরিতে পার্টিসিপেট করতে। ওডিসি ডান্স টিচার আর পারফর্মার। নমস্কার দাদা। নমস্কার। খুবই ভালো লাগছে এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এভরি স্যাটারডে সানডে ওখানে টরন্টোতে আমরা বসে থাকি কখন এই শোটা হবে, অ্যান্ড সেখানে ভাবুন আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি। ইটস অ্যাবসলিউটলি এ গ্রেট অনার ফর মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনালি ওয়াইল্ডস্টোন হাওড়ার সুদীপ গোস্বামী, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করেন।
কুইজ করতে ভালোবাসে সে। থ্যাংক ইউ দাদা। একটা জিনিস আর একটু বলার আছে, ছোটবেলার যার খেলা দেখে মানে যার বাপি বাড়ি যা শট দেখে মানে নিজেরাও চেষ্টা করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে খেলার, তাদেরকে গিয়ে বলতে পারবো যে দেখ আমি কিন্তু সেই লোকটার সঙ্গে দাঁড়িয়ে আজকে দাদাগিরি খেলছি। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুরু করবো আমরা আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। প্রথম ক্লু, আজ 25শে জানুয়ারি, আগামীকালের সঙ্গে এর সম্পর্ক আছে, লিখে উত্তর দিতে হবে। সবাই লিখেছে চিরকুটে? এবার দ্বিতীয় ক্লুতে যায়। সারা বছরে এটি আরো অনেকবার পাওয়া যায়। সরোজবাবু? সারা বছর এটি আরো অনেকবার পাওয়া যায়। আপনি ভাবুন, আমি আপনার কাছে ফিরবো। মুনমুন ম্যাডাম? 26 তারিখ। 26 তারিখ, ওকে। তুমি? 26 তারিখ। ওকে। সৌম্য? 26 তারিখ। এনাক্ষী? 26 তারিখ। সুদীপ? আমি বলতে চাই 25 তারিখ যে বার, 26 তারিখ তার পরের বারটা হবে, সেই দুটোর একটা সম্পর্ক থাকতে পারে। উত্তরটা কি? বার। ওকে, আপনাকে উত্তর দিতে হবে। 26 তারিখ। 26 তারিখ। থার্ড ক্লু, বাংলায় লিখলে 6 বর্ণটি দেখতে পাওয়া যায়। 26। তুমি? 26। তুমি? 26। তুমি? 26। চেঞ্জ করছি, 26। 26। ওকে, ফোর্থ ক্লু, অনেক বছর ধরে এটি আমরা পেয়ে আসছি। 26 জানুয়ারি। ম্যাডাম আপনি? 26। ডাক্তারবাবু? 26। তুমি? 26। 26। ছুটি। তুমি বলছো ছুটি। নাইস, ইয়েস, পসিবল। ফিফথ ক্লু, ক্যালেন্ডারেও এটি দেখা যায়। ছুটি। ম্যাডাম? ছুটি। সংখ্যা 26। 26ই থাকবে তুমি। 26। 26। তুমি? ছুটি। তুমি? ছুটি। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, ফাইনাল আনসার নেবো। ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু, ইংরেজিতে লিখলে ওয়াই লেটার টি পাওয়া যায়। ছুটির ইংলিশ হচ্ছে হলিডে। সরোজবাবু? হলিডে। মানে সঠিক উত্তর ছুটি। হ্যাঁ। ম্যাডাম? ছুটি। তুমি? 26 না। 26। ওকে। তুমি? Holiday। ছুটি। ছুটি। তুমি? ছুটি, হলিডে। ওকে, কেউ বলছে 26, কেউ বলছে ছুটি। সবার উত্তরটা দেখি। সরোজবাবু বলছেন আগামীকাল প্রজাতন্ত্র দিবস। সেম। মুনমুন বলছে প্রজাতন্ত্র দিবস। ডাক্তারবাবু বলছেন প্রজাতন্ত্র দিবস। আমিও সেম। তুমিও বলছো প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে। রিপাবলিক ডে। আমিও রিপাবলিক ডেই লিখেছিলাম। রিপাবলিক ডে। সঠিক উত্তর, জানুয়ারি মাসের এই তারিখে প্রজাতন্ত্র দিবস, তাই 26 ইজ দ্য রাইট আনসার। 26। একমাত্র ডক্টর অভিষেক ভট্টাচার্য বলেছে 26, তাই হি ইজ রাইট। 26 ইজ দ্য রাইট আনসার। মিলিয়ে দিয়ে আজ 25শে জানুয়ারি, আগামীকালের সঙ্গে সম্পর্ক, আগামীকাল ইজ 26। সারা বছরে এটি আরও অনেকবার পাওয়া যায়। প্রতি মাসে 26 তারিখ থাকে। বাংলায় লিখলে 6 আছে, 26-এ 6। অনেক বছর ধরে এটা আমরা পেয়ে আসছি। বছরের পর বছর 26 তারিখ আছে। ক্যালেন্ডারে এটি দেখা যায় 26। ইংরেজিতে লিখলে ওয়াই লেটারটি দেখতে পাওয়া যায়। 26-এ 20। জানুয়ারি মাসের এই তারিখে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তাই 26 ইজ দ্য রাইট আনসার। স্কোর দেখি। আমরা আলাপ করি দি ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। আমাদের সেকেন্ড রাউন্ড, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আপনারা স্মাইল করুন আর শুরু হয়ে যান। শুরু করব স্বরাজ বাবুকে দিয়ে। ওনার কর্মকাণ্ডের কিছু অংশ আমরা দেখি। ছোট্ট ছুটি মানেই টুক করে দীঘা ঘুরে আসা। বাঙালিদের এই গল্প ঘরে ঘরে। তাই এত ভিড়, এত খাবারের আবর্জনা সমুদ্রকে কতটা দূষিত করছে তাই নিয়ে আমরা কতটা সচেতন। এবার পর্যটকদের ক্ষতির মুখ থেকে বাঁচাতে তাদের সচেতন করতে এগিয়ে এলেন ঘটি গরম বিক্রেতা স্বরাজবাবু। 20 বছর ধরে চেষ্টা চালিয়ে
আজ তিনি সমুদ্র সৈকতের গর্ব। তার দিন বদলের গল্প শোনাতে তিনি এসেছেন দাদাগিরির মঞ্চে। এটা শুরু কেন? এই চানাচুর যখন শুরু করলাম তখন কিন্তু আমি প্রথম চানাচুর কিনে এনে বিক্রি করতাম। দেখতাম কি সারাদিন চানাচুর বিক্রি করার পর যতটুকু মাল থেকে যায় সে মালটা পরের দিন দেখতাম নরম হয়ে যাচ্ছে। মানে চানাচুর মানে তাতে লবণ থাকে, আর সমুদ্র ধারে রয়েছে ময়েশ্চার, জলীয় বাষ্পর সাথে লবণের মানে একটা এমন সম্পর্ক তৈরি হচ্ছে যা জলে পরিণত করে দিচ্ছে। আমার ব্যবসাটাকে পুরো জলে পরিণত করে দিল। তখন থেকে শুরু করলাম নিজে দিয়ে মাল ভাজা। আমার এই মালে কোনো নুন পাবেন না, এক্সেসিভ অয়েল নেই, মুগ ডালের ঝুড়ি ভাজা, কোনো রঙও এতে ব্যবহার নেই। দ্বিতীয় আসি পেঁয়াজের কথাটা। আমি কিন্তু পেঁয়াজের জায়গায় পেঁয়াজই ব্যবহার করি, যত দামি হোক না কেন শুধু পেঁয়াজই দিই। আর পেঁয়াজের মুখের দিকে একটা শক্ত অংশ থাকে যেটার মধ্যে থাকে টক্সিন। ওই কারণে অনেকে দেখবেন কেটে রাখা পেঁয়াজ খেলে পরে গ্যাস অম্বল হয়। আমি সেই টক্সিনটাকে কেটে বাদ দিয়ে দিই, কেটে বাদ দিয়ে তারপরে পেঁয়াজটাকে কাটি। তারপরে আসি টকের কথা। টকের ক্ষেত্রে অনেক ঘটি গরম বিক্রেতা বড়াই করে থাকেন যে তারা নাকি সারা বছর আমরা ব্যবহার করি। তারা কি করে জানেন? পেঁপেকে হালকা করে ছুঁড়ে ফেলে। পেঁপেকে হালকা করে ছুঁড়ে ফেললে পরে তার গ্রিনিশ ভাবটা থাকবে, মানে সবুজ ভাবটা থাকবে। তারপর সেটা কুচিয়ে ফেলে তার মধ্যে সাইট্রিক অ্যাসিড উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বিলিতি আমরা বলে মানুষকে খাইয়ে দিচ্ছে, আর মানুষও খুব গপ গপ করে খেয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু সেটা নেই। আমার কাছে পাবেন আপনি কুলের পাউডার, পাকা কুল বীজ বের করে ফেলে দিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করা। এবার আসি ঠোঙার কথাটা। প্রথম কিন্তু আমি ব্যবহার করতাম খবরের কাগজের ঠোঙাই। একদিন চা দোকানে বসে যেটা খবরের কাগজ পড়ছি, তাতে একটা জায়গায় একটা লেখায় দেখতে পাচ্ছি, লেখা রয়েছে যে খবরের কাগজে যে লেখার কালিটা থাকে তাতে নাকি সীসা থাকে, এবং মাত্রাতিরিক্ত সীসা শরীরে যাওয়া খাবারের সাথে, যেটা কিনা আমাদের পক্ষে স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর। তখন থেকে চিন্তা শুরু হলো কি করে এই খবরের কাগজের ঠোঙাটাকে বাদ দেওয়া যায়। খুঁজতে পেয়েও গেলাম ব্রাউন পেপার, যা কিনা বাঁশ থেকে তৈরি, একদম নির্ভেজাল জিনিস। তাই দিয়েই এভাবেই আমি চালিয়ে যাচ্ছি। এই ভিডিওতে দেখলাম যে আপনার সমুদ্র রক্ষা ক্ষেত্রেও আপনি খুব সচেতন। এবং প্রতিটা কাস্টমারকে আমি বলি যে আমার দেওয়া যে ঠোঙাটা, সেই ঠোঙাটা যেন ডাস্টবিনে যে ফেলেন। এবং আপনাকে বলবো একটা বার্তা দিতে সবার জন্য, যে দীঘায় যেন কেউ পলিথিন বা থার্মাকোল ব্যবহার না করেন, আর যার কাছে যে খাবারই খান না কেন সেটা যেন ডাস্টবিন ক্যাটাগরি ইউজ করে। এক্স্যাক্টলি, প্লাস্টিক ইউজ বন্ধ করতে হবে, তাই তো? দাদা এখন দীঘা অনেক পরিষ্কার, এবং আমাদের সরকারি তৎপরতা তো আছেই, তবু যতটুকু যা আছে সেটুকু যেন না হয়। এবং বাইরের পর্যটকরা গিয়ে কিন্তু এটা বেশি করছে না, আমাদের দোকানদাররা কিন্তু করছে না। আচ্ছা, আমি একটু টেস্ট করে নিই, আমাকে একটু দিন। বানিয়েছেন না বানাবেন? বানাবো। আচ্ছা, বানান। আপনারা মনে রাখবেন যে দিন বদলে দাদাগিরি দেখানোর জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন হয় না। এই ছোট ছোট প্রয়াসের মাধ্যমে আপনারা সমাজে পার্থক্য গড়ে তুলতে পারেন। যেমন স্বরাজবাবু করছেন, উনি কতটা সচেতন শুধু নিজের নয়, অন্যের শরীরের সম্পর্কে কতটা সচেতন ক্লিনলিনেস নিয়ে, যাতে দীঘার মতো সুন্দর একটা বিচ যাতে এরকম নোংরা প্লাস্টিক বা আবর্জনায় নষ্ট না হয়ে যায়। আর ওনার পরিবেশন করা খাবার যাতে আপনাদের শরীরকে কোনো ক্ষতি না করে, সেটা নিয়েও তিনি অনেক বেশি সচেতন। আসুন, আমার হেভি ফেভারিট। দেখুন, খেয়ে দেখুন ঠিক আছে কিনা, ঝাল টক। অসাধারণ। যে পরিমাণ মশলা আর ইউজ করলেন সেগুলো শেয়ার করেন না নিজেই রাখেন? সব না, কাউকে শেখায়নি, নিজের স্ত্রীকে পর্যন্ত। তুমি খেতে ভালোবাসেন? সন্ধ্যাবেলার ওই যে মহিলা মহলে বসে বললে পরে সব সিক্রেসি গন, মানে চার মহিলা এক হলে আর কিছু খবর থাকে না, সব শেষ একেবারে। সবাই খেয়ে বলবেন কিরম হয়েছে। এটা ক্যানাডায় পাবেন না কিন্তু ম্যাডাম, একদমই পাবো না। দারুণ হয়েছে। তেল যে কম বোঝা যাচ্ছে না? খুব ভালো, খুব দারুণ ভালো। দারুণ।
আপনি কার প্রশ্ন নেবেন? সমাজকর্মী। বিখ্যাত সমাজসেবী বাবা আমতে 1985 সালে শুরু করেন ভারত জোড়ো অভিযান। এই অভিযানে তিনি 72 বছর বয়সে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পদযাত্রা করেছিলেন? হেল্প নেব। অপশন দেবো। দিন। কন্যাকুমারী থেকে দিশপুর, কন্যাকুমারী থেকে কাশ্মীর, কলকাতা থেকে আহমেদাবাদ, শিলং থেকে বম্বে। কাশ্মীর থেকে কন্যাকুমারী। কন্যাকুমারী থেকে কাশ্মীর, তার মানে ওই কন্যাকুমারী থেকে কাশ্মীর। অ্যাকচুয়ালি 1985 সালের ঘটনা, তাই আমরা লিখছি বম্বে, এখানে মুম্বাই নয়। আপনি বলছেন কন্যাকুমারী থেকে কাশ্মীর। সঠিক উত্তর কন্যাকুমারী থেকে কাশ্মীর। ওয়েল ডান স্বরাজবাবু, আপনি পেলেন 6 পয়েন্ট। আর আপনার এই ঘটি গরমের পয়েন্ট হচ্ছে 106। এত সুন্দর, আমি ব্রেকের অপেক্ষায় আর কি। ম্যাডাম একবার গেছিলেন, খেয়ে এসছেন। ম্যাডামও খেয়েছেন দীঘাতে? ও আচ্ছা। যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট মুনমুন ম্যাডাম। মুনমুন মুখার্জি আবৃত্তি এনার নেশা এবং অ্যাঙ্কারিং পেশা, প্রফেশনালি করেন? প্রফেশনাল টেলিভিশনে অ্যাঙ্কার হিসেবে কাজ করছি 14 বছর। আবৃত্তিকে প্রফেশন করার কারণ কি? আবৃত্তিকে প্রফেশন করার কারণ বলতে, আমি যখন একদম 4 বছর বয়স, যখন সেই সময় আমার বাড়িতে যেরকম হয়, মায়েরা যা ভালোবাসি বা যা ভালো বলতে পারি সেইভাবে একটা শেখানোর কথা ভাবেন, তো সেভাবেই আমার মাও ভেবেছিলেন যে মেয়ে সুন্দর ছড়া বলতে পারে, যদি একটু আবৃত্তি শেখানো যায়। তো এই চলতে চলতে একটা সময় প্রচুর অনুষ্ঠান করতে শুরু করি। বিয়ের পরে আর কি 2012 সালে আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে, তখন দুবাইতে থাকা আর কি, আমি সেখানে চলে যাই। আর আমার তখন যেটা একটা বিশেষ ঘটনা জীবনে ঘটে, সেটা হচ্ছে আমার কন্যার জন্ম হয় সেই সময়। তো মেয়েকে বড় করা, দুবাইতে থাকা, তখন সেভাবেই চলছে। কিন্তু যখন মানুষ একা হয়ে যায়, তখন বোধহয় তার প্যাশনটার প্রতি আরও বেশি ভালোবাসাটা বাড়ে। তো সেই সময় আবৃত্তিটা যেন আরও বেশি জুড়ে থাকলো বা জুড়ে ছিল। আর তাছাড়া আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যখন মেয়ের দিকে তাকাতাম, তখন মনে হতো যে একটা অতীত ছিল মায়ের, তার কাজকর্মের কিছু বিষয় ছিল, সেটা কখনো তো মেয়েটাই বিদেশে থাকলে জানতেই পারবে না। তার মায়ের এই জায়গাটা তার কাছে চিরকাল অজানাই থেকে যাবে। 2016 সালে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে, সবাই আলোচনার মাধ্যমে আর কি, আমি ফিরে এলাম মেয়েকে নিয়ে। তারপর থেকে একটা স্ট্রাগল শুরু। তখন আমার মনে হলো যে একটা ইউটিউব চ্যানেল করা যেতে পারে, কিন্তু আমি একেবারেই ভাবিনি যে আমি ইউটিউব চ্যানেল থেকে প্রচুর খ্যাতি অর্জন করব বা প্রচুর মানুষের কাছে পৌঁছবো, এরকম কোনো প্রত্যাশা নিয়ে সেটা করা না। নিজের একেবারে ভালো লাগা থেকে করা, ভালোবাসা থেকে করা। আমার নিজস্ব এই মুহূর্তে একটি শিক্ষা কেন্দ্র আছে সৃষ্টিনগর, সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ শিখতে আসেন, যাদের বয়স 4 থেকে 70 বছর পর্যন্ত। সবচেয়ে যেটা ভালো লাগার, সেটা হচ্ছে আমি যখন হয়তো বাজার করছি, সেই সময় যিনি বাজার বিক্রি করছেন, সেই বাজার বিক্রেতা দাদা হয়তো বলছেন, দিদি আপনি মুনমুন না, আপনার কবিতা আমি শুনি প্রত্যেকদিন। এইগুলো হচ্ছে একটা মানে খুব নিশ্চয়ই ভালো লাগার জায়গা। আমরা একটা শুনি। আচ্ছা, কালকে যেহেতু 26শে জানুয়ারি, আমার মনে হয় যে এমন একটি কবিতা সেক্ষেত্রে আমরা বলতে পারি বা মানে শোনাতে পারি আর কি, যেটা নারী পুরুষের সমঅধিকার নিয়ে তো আমরা অনেক কথা বলি, এটাও যদি সেভাবে কিছু আর কি। ঠিক আছে, শুনি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামকৃষ্ণ যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবীগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের ক্ষমতায়ন নারীর। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে ছড়িয়ে পড়ুক মাটির পৃথিবীর বুকে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষরজ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চব্বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। পরে অর্ধেক আকাশে মাটিতে শায়লা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, বন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে।
পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে, সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে, স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর জুড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গুলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতল বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা চারিদিকে আজ, আমার দুর্গা মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই, নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, হাঁটুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। মল্লিকা সেনগুপ্তের কন্যা মল্লিকা শ্লোক বললাম, সেনগুপ্তের, হ্যাঁ। আর প্রথম একটি কবিতা বলেছিলাম সিদ্ধার্থ পালের লেখা, সেটি একদম আপনাকে ডেডিকেট করি। ও থ্যাংক ইউ। কার প্রশ্ন নেবেন? একজন সঞ্চালিকা দিদি রয়েছেন, হ্যাঁ। তার কাছেই যাই। ওকে। পদ্মভূষণ প্রাপ্ত শ্রী জসদীপ সিং 1963 সাল থেকে 2018 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে কিসের ধারাভাষ্য দিতেন? অপশন নি অপশন: পুরী রথযাত্রা, কুম্ভ মেলা, রিপাবলিক ডে প্যারেড, সন্তোষ ট্রফি। রিপাবলিক ডে প্যারেড। ফুল অ্যান্ড ফাইনাল? সঠিক উত্তর রিপাবলিক ডে প্যারেড। ওয়েল ডান ম্যাডাম, অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। যাব ডক্টর অভিষেক ভট্টাচার্যের কাছে। ডায়াবেটিক পেশেন্টদের ট্রিটমেন্ট করেন এবং খেতে খুব ভালোবাসেন। এই সচেতনতা ছড়ান কিভাবে? ডায়াবেটিস সম্পর্কে জানতে গেলে আগে ডায়াবেটিস আক্রান্ত মানুষের একটু মনের ভাবটা বুঝতে হবে। আমি একটা ছোট্ট গানে প্রথমে আগে ডায়াবেটিস আক্রান্ত মানুষের মনের ভাবটাকে একটু বুঝিয়ে দিই। সুগার রোগে মরছি দাদা, করব এখন কি? রাত বিরেতে পায়ের জ্বালা, বাথরুমে কাটাই সারা বেলা। চোখটায় আমার ঝাপসা লাগে, শুকিয়ে গলা কাঠ। খাবার সময় খাচ্ছি আমি রাহুর মতো ভাত রে দাদা, রাহুর মতো ভাত। মিষ্টি খেলে গালির বহর, ভাতের বদল রুটি। অখাদ্য সব তেতর পাচন, সকাল হলেই ছুটি। ছুটতে ছুটতে গা ঘেমে যায়, ঘামেও আমার মন। ছুটতে ছুটতে গা ঘেমে যায়, ঘামেও আমার মন। সত্যি বলছি দাদাই আমার, সুগার রোগটি বড়ই অলক্ষণ রে দাদা, রোগটি বড়ই অলক্ষণ। আপনি কি এরম করে চিকিৎসা করেন? দাদা আমার একটা ছোট অর্গানাইজেশন আছে, তার আন্ডারে এখন প্রায় 100 জন স্বাস্থ্যকর্মী কাজ করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, শহরতলি, গ্রামগঞ্জ, বিভিন্ন জায়গাতে আমরা ডায়াবেটিসের বিভিন্ন রকমের ক্যাম্প করি এবং ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প, ডায়াবেটিস অ্যাওয়ারনেস ক্যাম্প, এবং আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছই। মাঝে মাঝে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন রকমের পথনাটিকা করে তাদেরকে সচেতন করে তুলে চেষ্টা করি যে এটাকে কোনো রকমভাবে প্রতিরোধ করার। কেন ডায়াবেটিস রোগ তো কখনো সারানো যায় না, এটাকে প্রতিরোধ করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই।
ওকে, আমাদের প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনটার যখন আমাদের শরীরে কম বেরোয় বা ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তখনই আমাদের ডায়াবেটিস হয়। কিন্তু মানুষের ধারণা মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। আমাদের 90% লোক মনে করে যে ডায়াবেটিস হয়েছে তার মানে আলু খাবো না, মিষ্টি খাবো না, মাটির তলা জিনিস খাবো না, ভাত বন্ধ করে দিয়ে রুটি খাবো, সকালবেলা তেঁতো খাবো, যত সুগার বাড়বে খাওয়া কমিয়ে দেবো। ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সারাদিনে 6টা খাবার খেতে হবে, 3টে হালকা খাবার, 3টে ভারী খাবার, একটা থেকে একটা খাবারের মধ্যে 2.5 থেকে 3 ঘন্টার বেশি গ্যাপ থাকা উচিত নয়। আমরা যখন খাবার খাবো খুব সচেতনভাবে মনে রাখবো কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় যে খাবারগুলো, চাল গম থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে, যেমন ধরুন ভাত, রুটি, মুড়ি, চিড়ে, খই, বিস্কুট এবং নর্মাল চিনি থেকে তৈরি খাবার, এই খাবারগুলোকে আমাদেরকে কমিয়ে দিতে হবে। এখন ছোটবেলা থেকে আমাদের হ্যাবিট হয়ে যায় কি, যখন আমরা খাবার খাই তখন আমরা ছোটবেলা থেকে বলি একটু ভাত দাও বা রুটি দাও। এখন এই ভাত দাও রুটি দেওয়ার জায়গায় এখন আমাদের চাইতে হবে আমাকে একটু বেশি করে সবজি দাও, ডাল দাও, মাছ দাও, ডিম দাও, দুধ দাও, ছানা দাও, ফল দাও, স্যালাড দাও, খেয়ে আমরা পেট ভরাই। আর খুব সতর্কভাবে আমাদের তেলের ব্যবহারটাকে করতে হবে। আমাদের প্রত্যেক দিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য 10 থেকে 15 ml, তার বেশি একজন মানুষের তেল খাওয়া উচিত নয়। এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে গেলে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় দরকার, যে 11 নম্বর বাসে প্রত্যেক দিন আপনাকে এপার থেকে ওপার কোথাও না কোথাও একটা যেতেই হবে, মানে পরিষ্কার কথা ওয়াকিং ছাড়া এবং ডায়েট ছাড়া কোনো রকমভাবেই ডায়াবেটিস কন্ট্রোল সম্ভব নয়। এবং আমাদের দেশের ইনসুলিন হচ্ছে এমন একটা পার্ট যেটা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব সহজসাধ্য পদ্ধতি এবং খুব কম পয়সায় ট্রিটমেন্ট হয়, কিন্তু মানুষের মধ্যে একটা ইনসুলিন ফোবিয়া কাজ করে, যেহেতু ইনজেকশনের ব্যাপার। প্রত্যেকটা মানুষকে এটা যেটা জানা দরকার, ইনসুলিন মানে কিন্তু জীবনের শেষ অবস্থা নয়। ইনসুলিন মানে হচ্ছে জীবন বাঁচানো, ইনসুলিন হচ্ছে একটি জীবনদায়ী ওষুধ। এবং ইনসুলিন নিলে একটা মানুষ খুব সহজে ডায়াবেটিস নিয়ে সে খুব সক্ষমভাবে বহু বছর ধরে বেঁচে থাকতে পারে। আপনি তো খুব খাদ্যরসিক। হ্যাঁ, আমি তো খাদ্যরসিক দাদা। এবং কি খেতে ভালোবাসেন? মেনলি দেখুন, খাবার ক্ষেত্রে আমার মেনলি চয়েসটা হচ্ছে, যদি বিলিতি কুমড়ো হতো লেডি কেনি পটলের মতো ফুলি, আর পায়েসের গঙ্গা বয়ে যেত পান করতাম দুহাত তুলি, আমি ডুবে যে যেতাম সেই সুধা তরঙ্গে, ডুবে যে যেতাম গিন্নির কথা ভুলে, ডুবে যে যেতাম আর উঠতাম না হে, গিন্নি কেঁদে 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 মরতো তবু উঠতাম না হে। দাদা এটাই আমার চয়েস অ্যাকচুয়ালি, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকের চয়েস। হুগলি তো সন্দেশের জায়গা, তাই না? রসগোল্লা, শীতলা মাতা একসাথে কটা খান? হ্যাঁ খাই, এখন আর বেশি খাওয়া হয় না, গিন্নি আছে তো, গিন্নি একটু করে। আপনি একটু বলে দিন না গিন্নিকে যে ওই তিনি, এই যে গিন্নি এসছি। নমস্কার। নমস্কার। আপনি অ্যালাউ করেন না খেতে? লাইফ লং ইনিংস তো একটু ওভার বাউন্ডারিটা আটকাতে হবে, তো সেই জন্য খেয়াল রাখতে হবে বই কি। লাইফ লং ইনিংস। আপনাদের বাড়িতে কিন্তু ভালো চলে, একজন গান গেয়ে গেয়ে কথা বলে আর একজন এরকম কবিতা শুনে তুলে তারা উত্তর দেয়। আর কি চাই? ঝগড়ার উত্তরও গান দিয়েই হয়। গান দিয়ে হয়, আর তার সাথে মিষ্টি। এই সুরেলা সংসার, সুরেলা সংসার দেখেছেন? তার প্রশ্ন নেবেন? নৃত্যশিল্পী। 70-এর দশকে কোন নৃত্যশিল্পীকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়? অপশন: মৃণালিনী সারাভাই, যামিনী সরস্বতী, রুক্মিণী দেবী অরুণডালে, পদ্মা সুব্রমণিয়ম। মৃণালিনী সারাভাই। ফাইনাল আনসার? ফাইনাল আনসার। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর রুক্মিণী দেবী অরুণডালে। আনফরচুনেটলি -6 হুগলি। যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট নদিয়ার সৌম্য দাস, মিস্টার ইউনিভার্স। তোমার কিছু অংশ দেখি।
কতক্ষণ এক্সারসাইজ করো দিনে? দাদা 2 ঘন্টা করে রোজ করি, রোজ মানে যেরকম নিয়ম থাকে এই নিয়ম অনুযায়ী 2 ঘন্টা রোজ করি। হেভি ওয়েটস করো? প্রত্যেকটা সপ্তাহে ডিপেন্ড করে, কোনদিন হেভি ওয়েট, মিডিয়াম ওয়েট, লাইট ওয়েট, সুপার সেটস, এইভাবেই আমি রেডি করি নিজেকে। কার্ডিও দৌড়ো না? দৌড়াই। মেনলি কি হয় যে এখন যেমন গেনিং ফেজে আছি, এখন বডি ওয়েট গেইন করতে হচ্ছে, তো এখন অত কার্ডিও ফার্ডিও করছি না, এখন হেভি ওয়েট বা হেভি ফুড এই সমস্তই করছি। কিন্তু যখনই কাটিং ফেজ চলে আসে, মানে কম্পিটিশনের জন্য রেডি হওয়া শুরু করি, সেই টাইমটা মানে কার্ডিও তো মাস্ট। ডায়েট কি? ডায়েটটা বিশাল বড় আমার লাইফে এসে। শুনুন ডায়েটটা। 40 egg whites, 40 egg whites, around 1 kg চিকেন, অনেক ফ্রুটস, মানে আপেল, তুমি তো জানোই। আমি জানি না, খাই কিন্তু নিজে। আপেল, পেঁয়াজ, তারপর হচ্ছে মৌসুম্বি লেবু, যখন যেরকম সিজনে যে ভালো ফুডটা থাকে সেটা খাই। আর ভেজিটেবলস অনেক ভেজিটেবল থাকে। আর কার্বস হিসাবে ওই ওটসটা চলে তখন, ব্যাস এরকমই খাওয়া দাওয়া হয়। নো রাইস? রাইসটা মানে চিট ডে যেদিনকে থাকে, যেদিনকে মার হাতে খাই সেদিনকেই মানে রাইসটা খাওয়া হয় স্পেশালি। হ্যাঁ, আমি কি হয়, আমি কলকাতায় তো আমি কাজ করার জন্য থাকি, আমি রাত্রেবেলা ঠিক পৌঁছাই বাড়িতে 8:30 নাগাদ পৌঁছাই, তারপর আপনার শো শুরু হয়। এবার টেবিলটা নিয়ে ঠিক টিভির সামনে বসে মা পাশে খাওয়ায় বেড়ে দেয়, আমি খাই আর দেখি। আর কি খাও চিট ডেতে? চিট ডেতে ভাত, মাছ, আমার মা খুব ভালো রান্না করে, দারুণ রান্না করে, মাছ এবং লাস্টে মিষ্টিও খাও? ওয়ান্স আ উইক আর্ন করি দাদা চিট ডেটা। আমি দেখেছেন সব খাওয়া যাবে, কিন্তু এরকম চেয়ারও বানাতে হবে। এই শুরুটা দাদা কিভাবে, আমি প্রচন্ড হেভি ওয়েট ছিলাম, তো তারপরে আস্তে আস্তে হয় কি আমি ওয়েটটা লস করতে ঢুকি। তারপরে ওখানেই আমার গুরুদেব অজয় সরকার, দুর্জয় সরকারের সাথে পরিচয় হয়। তারাই একটা সময় আমাকে বললো যে তুই তো ভালো ওয়েট লস করে ফেলেছিস, ভালো ডিফাইন লাগছে বডি, তো ডিস্ট্রিক্টটা খেলে ফেল। ডিস্ট্রিক্ট খেললাম, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন। তারপরে যাত্রা আমার শুরু হলো 2016 বেঙ্গল চ্যাম্পিয়ন, আমি 7 বার স্টেট চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে 2017 হলাম আমি মিস্টার ইন্ডিয়া। তারপরে 2018 আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং 2018 আমি শেডু ক্লাসিক নামে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন খেলি, যেটা দিল্লিতে হয়। টোটাল 21টা দেশ তার মধ্যে পার্টিসিপেট করেছিল, এবং ওখানে ক্লাসিক ফিজিক ডিপার্টমেন্ট মানে গ্রুপে আমি একমাত্র বাঙালি বা একমাত্র ভারতীয় যে সমস্ত দেশের সাথে ফাইট করে গোল্ড মেডেল আমি পাই ওখানে। তারপরে আর মানে সেই রেকর্ড এখনো আর কেউ ভাঙতে পারেনি। তো তারপরে কি হয়, ইন্টারন্যাশনাল ইভেন্টে আমি একটা ভারতীয় হয়ে ইরানি, আফগানি এদের সাথে ফাইট করে আসি, এটা আমার মধ্যে মানে ইন্সপিরেশন আসে যে ঠিক তাই। আমি আমার স্যারকে বললাম, অজয়দাকে বললাম যে দাদা আমি কি করব। দাদা তখন বললো যে দেখ তুইও কিন্তু ছোট, আর আমি খুব মন থেকে যাকে ভালোবাসি সে হচ্ছে মনোহর রায় স্যার, বললো উনিও কিন্তু ছোটোখাটো, উনি গিয়ে যদি বিদেশে গিয়ে লন্ডনে গিয়ে যে এত বড় ওটা ইয়ে করে আসতে পারে, তা তুই কেন না। শুরু হলো দাদা আমার যুদ্ধযাত্রা। ডায়েট শুরু হলো, ভালো খাওয়া দাওয়া সব কিছু রেডি, কিন্তু কপাল যাকে বলে। ঠিক কম্পিটিশনের 16 দিন আগে বিভৎস বাইক অ্যাক্সিডেন্ট, হাতের কেরু আঙুলটা ভেঙে ফেললাম। পায়ের থেকে মাংস উঠে গেল, সবাই বললো যে ইম্পসিবল, আর হয়তো সবাই আশাই ছেড়ে দিল। ওই ভাঙা হাত নিয়ে আমার কাছে দাদা দুটোই অপশন ছিল, হয় আমি এটা অপারেশন করাই, ঠিক করাই, আর আমি চলে যাই কম্পিটিশন করতে। নিজের সাথে দাদা যুদ্ধ। মানুষ বলে না স্পোর্টসম্যান অলওয়েজ নিজের সাথে ফাইট করে, আপনি তো এটা সব থেকে ভালো বুঝতে পারবেন। স্পোর্টস ইজ অ্যাবাউট গেটিং পাস্ট পেইন ব্যারিয়ার্স। একদম। তো আমি দাদা আমার যাওয়াটা ইম্পর্টেন্ট মনে করলাম। আমি গিয়ে পৌঁছালাম 2019 জুন মাসের 18 তারিখ গিয়ে পৌঁছালাম, গেলাম, খেললাম, ব্যাস 10 মিনিটের ওয়েট, জাজমেন্ট বেরিয়ে আসলো। আমার ওই হিস্টোরিক্যাল কথা, আমার লাইফের হিস্টোরিক্যাল কথা, যে ফার্স্ট প্লেস গোজ টু মিস্টার সৌম্য দাস ফ্রম ইন্ডিয়া। আর যখন আমাকে ন্যাশনাল ফ্ল্যাগটা এসে আমার কাঁধের মধ্যে দিল, ও আমার গুজবাম্পস দিচ্ছে। আমি ওখানে আমার জীবন জেগে গেছি। It's an amazing feeling, দেখি তোমার উইনিং মোমেন্টস দেখি। তার প্রশ্ন নেবে?
আমি চাকরিজীবী ভূষণ নেব। ভারতীয় অর্থনীতির এক অপরিহার্য অংশ জিডিপি, এর পুরো কথাটি কি? অপশন দিয়ে দিন। গ্রস ডোমেস্টিক পয়েন্ট, গ্রস ডোমেস্টিক প্রডিউস, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 3 নম্বর। নাম্বার 3 গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট। ফাইনাল আনসার? কেউ চ্যালেঞ্জ করবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সঠিক উত্তর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 12 পয়েন্ট হাওড়ার, -6 নদিয়ার। নাকি ক্যানাডা থেকে এসছে দাদাগিরি দেখেন, কার প্রশ্ন নেবেন আগে? ডান্সার। ডান্সার হয়ে গেছে, নার্সের প্রশ্ন নিতে পারেন। আচ্ছা। ভাটিকান সিটি সহ 120টি দেশে মিশনারিজ অফ চ্যারিটির নীল সাদা পাড়ের শাড়ি পাঠানো হয় পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে? অপশন টিটাগড়, ব্যারাকপুর, বেলগড়িয়া, ইছাপুর। 1 নম্বর টিটাগড়। সঠিক উত্তর টিটাগড়। টিটাগড় ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কলকাতার। গান্ধীজি প্রেম নিবাস সেন্টার, এদেরই একমাত্র লাইসেন্স আছে এই ধরনের নীলপাড় সাদা শাড়ি বানানোর। এখান থেকে সারা পৃথিবীতে শাড়ি পাঠানো হয়। যেমন হাওড়ার সুদীপের কাছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করে, কার প্রশ্ন নেবে তুমি সুদীপ? ব্যাংক কর্মী। 1966 সাল অবধি বিদেশে ব্যবহৃত এই ভারতীয় টাকার নামটা কি? অপশন দি। বেরুপি, কোস্টাল রুপি, আইল্যান্ড রুপি, গালফ রুপি। এটা জানি না, গেস করছি বেরুপি। ফাইনাল আনসার? এছাড়া তো অপশন নেই। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ইটস গালফ রুপি। ইটস কল্ড দি গালফ রুপি। কুয়েত, বাহরেন, কাতার, ওমান, ইউএই এইসব দেশে এটি ব্যবহার করা হতো। এগুলো আরবিআই ইস্যু করতো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। -6 হাওড়া। স্কোরটা দেখি আমরা। 1.5 মিনিট হয়ে গেল। সৌম্য দাস নদিয়ার, কিছু পশ্চাস দেখি তোমার, এসো। ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ এখানে আসার জন্য। থাকবে কিছু গিফট ওনার জন্য। রায়ো মার্টিনের তরফ থেকে গিফট, জি বাংলা, বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে ওর জন্য জোরে হাততালি হোক। এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। পূর্ব মেদিনীপুরের বিষয়গুলো দেখি। ফুড, পার্সোনালিটি, ট্রাভেল, মিউজিক। ফুড। এই খাবারটির কি নাম? হেল্প নেব। একদম পেছনে যিনি আছেন। পাও ভাজি। হ্যাঁ নেব। ইজ অ্যাবসলিউটলি রাইট। পাও ভাজি ইজ দ্য রাইট আনসার। 1 পয়েন্ট পেল পূর্ব মেদিনীপুর। ম্যাডাম আপনি? ট্রাভেল, পার্সোনালিটি, মিউজিক, অডিও। অডিও শুনি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর এক গায়ে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট। হুগলি। फूड, ट्रैवल, म्यूजिक, फिल्म। अरे मुरारी जी, यहाँ कैसे? तबीयत तो ठीक है ना? आपने मुझे पहचाना नहीं? मेरा नाम आनंद है, आनंद। कुतुब मीनार पे बियर पिला के मुझको आउट कर दिया था। खैर बताओ, गुड़ का धंधा कैसे चल रहा? देखिए, न तो मैं मुरारी लाल हूँ, न मैं गुड़ का धंधा करता हूँ। मेरा नाम चंद्रनाथ है और मैं तेल का बिजनेस करता हूँ। এই ছবিতে ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তাকে কি নামে সম্বোধন করত আনন্দ? ওনাকে অ্যাড্রেস করা হতো বাবু মশাই বলে। নেবেন?
অ্যাবসলিউটলি রাইট, বাবু মশাই ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট হুগলি। আপনি পেলেন ভেন্টারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। কলকাতার এনাক্ষী, ওনার বিষয় তার আগে ক্যানাডায় কত বছর থাকা? 13 বছর এখন। 13 ইয়ার্স। কোথায়? টরন্টো? এখন টরন্টো, আগে ছিলাম ছোট্ট টাউনে উইন্ডসর বলে। উইন্ডসর মাস্ট বি বিউটিফুল। বিউটিফুল অফকোর্স, কিন্তু আমি যখন ওখানে গেছিলাম, আমার প্রফেশনটা ক্লাসিক্যাল ডান্সার তখনও ছিল। 2 লাখ পপুলেশন, সেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার দূরের কথা, মানে ইন্ডিয়ান যে একটা রিচ কালচারটা সেটাই ওরা অনেকখানি জানতো না। তো সেটা আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছিলো। অ্যান্ড আই মেড ইট অ্যাজ আ পয়েন্ট কি ওখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সটাকে ভালোভাবে স্প্রেড করতে হবে। ওডিসি ফর্মটা এত যে সুন্দর সেটা যেন লোকে জানে। তো সেটা আমি শুরু করলাম, টিচিং, পারফর্মিং। আর তারপর শুরু করলাম একটা ফেস্টিভ্যাল ওই শহরেই, উমাং লাইট অন হোপস বলে। তো ইন্ডিয়া থেকে গুরুদের, ইন্টারন্যাশনাল আরও ডান্সার্সদের, US, কানাডা, ইউরোপ থেকে আনে 2 ডে ডান্স ফেস্টিভ্যাল ওখানে করলাম। ওটা এখনও চলছে। আমি টরন্টো আছি, কিন্তু ওখানে আমি প্রতি বছর করি। 7 বছর হলো ওটা করছি। ওখানে পপুলারিটি কিরকম ইন্ডিয়ান ডান্স আর মিউজিকের? টরন্টো খুবই ভালো। প্রতি সপ্তাহে ভালো ভালো আপনি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ডান্স আর মিউজিক দেখতে পারবেন। টরন্টো কোথায় থাকেন? টরন্টো ইটোবিকো। ইটোবিকো। গেছেন আপনি টরন্টো? অফ কোর্স। 5 বছর পর পর গেছি আমি, 5 ইয়ার্স। ও ওয়াও। মাঠে ওখানে টুর্নামেন্ট হতো, ইন্ডিয়া পাকিস্তান সাহারা কাপ। ইটস আ বিউটিফুল সিটি। আমরা ডাউনটাউনে থাকতাম। ইটস টু বি কোল্ড, খুব ঠান্ডা সেপ্টেম্বর মাসে। অ্যাকচুয়ালি এখন তো নট মাচ, -7 কি 6 চলছে। কিন্তু আমি যেখানে কাজ করতে গেছিলাম, আই ওয়াজ ভেরি ফর্চুনেট, ইন্ডিজিনিয়াস কানেডিয়ান আর্টিস্টদের সঙ্গে। সেখানে -65 to -75 ডিগ্রি থাকতো, 10 মাস বরফ থাকতো। মোস্ট অফ দ্য টাইম 24/7 অন্ধকারই। তো 1 ঘন্টার জন্য আপনি সানরাইজ পাবেন। তো ওখানকার যে ইন্ডিজিনিয়াস আর্টিস্ট কানাডার, তো ওদেরকে নিয়ে আমি কাজ করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম। ওরা নাচ করেছিল, ওডিসি নাচ, আর একটা কোলাবোরেট করেছিলাম থ্রোট সিঙ্গারের সঙ্গে। থ্রোট ইনুইট, ওদের ইনুইট গ্রুপের ইটস আ ভেরি পপুলার থ্রোট সিঙ্গিং। 2টো মেয়েরা করে। বেসিক্যালি ওরা ব্রিদিংয়ের প্র্যাকটিস করতো, সেইখান থেকে সিঙ্গিং হয়েছে। ফোক লোডটা ওরা ওরমভাবে বলে। ডান্সিং শুরু ছোটবেলা থেকে? ছোট্টবেলা থেকে ভারতনাট্যম দিয়ে শুরু। তারপর গুরু কেলিচরণ মহাপাত্রকে পারফর্ম করতে দেখলাম পদাতিকে। ওটা দেখার পর ভাবলাম যে এটাই আমার জীবন, এটাই আমার সব কিছু, এটাকে আমাকে শিখতে হবে। তো কিন্তু উনি থাকতেন ভুবনেশ্বরে। তো আমি গুরু শর্মিলা বিশ্বাস, ওনার থেকে শুরু করলাম কলকাতায়। কিন্তু গুরুজির কাছে যেতাম ওয়ার্কশপ আর ক্লাসেসে, প্রাইভেট ক্লাসেসে। সেখানে আলাপ হয় আমার একজনের সঙ্গে, যাকে আপনি খুব ভালো করে চেনেন, আপনার স্ত্রী ডোনা গাঙ্গুলি। এখন তখন ডোনা রয় ছিল। তো আমরা অনেক একসঙ্গে ক্লাসেস করেছি, ওয়ার্কশপ করেছি। তখন আপনার কোর্সশিপ চলছিল, তো অনেক গল্প শুনতাম। ওকে ওকে, দেখি আপনার অপশনস দেখি। ডান্স। ওকে, দেখি। আমরা সাউন্ড ট্র্যাকটা চেঞ্জ করেছি ব্যাকগ্রাউন্ড। এটা একটা ডান্স ফর্ম, নাম কি? গোটিপুয়া ডান্স। কেউ চ্যালেঞ্জ করবে? এটা কোথাকার? উড়িষ্যা। অ্যাবসলিউটলি রাইট ম্যাডাম। গোটিপা মানে কি? গোটিপা অ্যাকচুয়ালি বাচ্চারা 12 বছর বয়স অবধি ওরা মেয়ে সেজে নাচ করতো। তো ওডিসি ডান্সের আগের ফর্মটা এটা। দেবদাসী আগে ছিল, তারপর গোটিপুয়া, তারপর ওডিসি এলো। 4 পয়েন্ট কলকাতা। তোমার অপশন হাওড়া। কানেকশন, 1 টাকার কয়েন, 2টো চোখ, আমার ছবি আর 2টো বাটন। কি বোঝাচ্ছে? there is a common connection to this. হেল্প নেবে না? দাদাগিরি, টস, পাওয়ার প্লে, সৌরভ গাঙ্গুলি। আর নিচেরটা গুগলি। কেউ চ্যালেঞ্জ করবে? দাদাগিরির বিভিন্ন রাউন্ড। 4 পয়েন্ট পেল হাওড়া। তুমি পাবে ভেন্টারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আমরা স্কোরটা দেখি। 3 মিনিট হয়ে গেল। ডক্টর অভিষেক ভট্টাচার্য হুগলির রায় মার্টিনের তরফ থেকে, এটা জি বাংলার তরফ থেকে বি দাসগুপ্ত। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। বাইজুস দ্য লার্নিং অ্যাপ নিয়ে এসেছে আপনার বাচ্চার জন্য দাদাগিরিতে অংশ নেওয়ার আর ক্যাপ্টেন স্কোয়াডে আসার সুযোগ, যেখানে তারা অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আপনার শিশু যদি স্কুলের
চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে, তাহলে আপনাকে যা করতে হবে তা হলো গুগল প্লে স্টোরে গিয়ে বাইজুস দ্য লার্নিং অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং রিডিম ভাউচার বিভাগে দাদাগিরি কোড টাইপ করতে হবে, আর আপনি 1 মাসের জন্য বাইজুস দ্য লার্নিং অ্যাপ ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। ভাগ্যবান বিজয়ীদের দাদাগিরিতে ডাইরেক্ট অডিশন বা ক্যাপ্টেন স্কোয়াডে অংশ নেওয়ার সুযোগ থাকবে। যাব হাওড়ার সুদীপের কাছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কর্মরত এবং সময় পেলে কুইজ করতে ভালোবাসেন। কি বিভাগে কাজ করো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে? আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারে একজন অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট রূপে কর্মরত। তোমার অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে 50 নেভি কিড স্ট্রিট। তোমার কাজ কি অ্যাকচুয়ালি? কেমিক্যাল স্ট্রিম বাদ দিয়ে বাকি যে 3টে স্ট্রিম আছে ওদের কাজ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের নমুনা সংগ্রহ করে আনা। সেটা মাটি হতে পারে, পাথর হতে পারে, রিভার সেডিমেন্ট হতে পারে, বা সিম্পল ওয়াটার হতে পারে। তো তারা একটা ওই জিনিসগুলো সংগ্রহ করে এনে তারা বলে যে এই জিনিসটাতে না গোল্ড থাকতে পারে বা সিলভার থাকতে পারে বা না মানে অনেক আরও এলিমেন্ট থাকতে পারে। তো আমাদের কাজ হচ্ছে ল্যাবে সেটাকে টেস্ট করে বলা যে ওই স্যাম্পেলটাতে আদৌ ওই জিনিসটা আছে কি, থাকলে কতটা আছে, এবং এই কতটা আছে এই রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু ভারত সরকার সেখানে একটা খনি বা খনন কার্য করার মতো একটা অবস্থায় পৌঁছায়। এবং তার সঙ্গে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আরেকটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কাজ হয়, যেটা হচ্ছে জেম টেস্টিং। আমরা এখন প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের হাতে, আমার হাতেও আছে, আমরা পাথর পড়ি, স্টোন। তো সেই স্টোনটা যে আমরা পড়ছি সেটা কি সঠিক স্টোন নাকি তাতে কিছু জালিয়াতি আছে, সেইটা কিন্তু আমরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে টেস্ট করি। ওকে, প্রথম দুসরা পূর্ব মেদিনীপুরের জন্য। যে কোনো একটা গ্লাস টাচ করে উপরের শাড়িটাকে নিচের শাড়ির মতো করতে হবে। নিচের যে ফরমেশনটা রয়েছে সেটা করতে হবে ওপরের যে কোনো একটা গ্লাস টাচ করে। নিচের ফরমেশন হচ্ছে মাঝের 3টে গ্লাসে জল থাকবে আর দুদিকে ফাঁকা থাকবে। ওপরে ঠিক একই জিনিস করতে হবে, যে কোনো একটা গ্লাস টাচ করে। হবে না। পারবে না? না। কেউ পারবে? একদম ধারের গ্লাসটার জলটা ওই 4th গ্লাসে দিয়ে ধারের গ্লাসটাকে 5th করে দিলাম। দেখি একবার। Absolutely right, very simple. -12 পূর্ব মেদিনীপুর। তোমার दूसरा, সুদীপের दूसरा। January is equal to 71, February is equal to 82, March is equal to 53 হলে April is equal to how much? মানে একটা ইকুয়েশন আছে। চেক 03 হবে কি? কি করে? ফেব্রুয়ারিটা 82, ওটা উল্টে দিয়ে ফেব্রুয়ারি 28, তাহলে এপ্রিল তো 30-তে। ভালো করে দেখো। জানুয়ারিকে 71 বলা হচ্ছে। আচ্ছা, কেন বলা হচ্ছে? এটা কারণে বলা হচ্ছে, এটা লিঙ্ক আছে জানুয়ারির সাথে 71 এর, ফেব্রুয়ারির সাথে 82, মার্চের 53। না হচ্ছে না। আচ্ছা ম্যাডাম আপনি? হ্যাঁ, এপ্রিল 54। কি করে? জানুয়ারি 71, ওটা হচ্ছে জানুয়ারিটা 7 ডিজিট দিয়ে, তারপরে জানুয়ারি 1 পয়লা মান্থ, ফেব্রুয়ারি 82, তাহলে এপ্রিল হচ্ছে 1 2 3 4 5 54। জানুয়ারি হচ্ছে 7 লেটার ওয়ার্ড আর বছরের প্রথম মাস, তাই 7-1 ফেব্রুয়ারি হচ্ছে 8 লেটার ওয়ার্ড, বছরের দ্বিতীয় মাস।
মার্চ হচ্ছে 5 লেটার ওয়ার্ড, বছরের তৃতীয় মাস। এপ্রিল হচ্ছে 5 লেটার ওয়ার্ড, বছরের চতুর্থ মাস। So 54 is the right answer. -12 হাওড়া। আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে গিফট ভাউচার 5000 টাকা। এবার যাব গুগলি। প্রথম গুগলি উত্তর 24 পরগনা। কম্পিউটার স্ক্রিনে আসবে, ভালো করে পড়বে। একটার দাম 20 টাকা, 12টার দাম 40 টাকা হলে 120টার দাম 60 টাকা হয় কি করে? 120টার প্রত্যেকটার দাম 50 পয়সা করে। একটার দাম 20 টাকা হয় কি করে? सवालों के बिना ही जिंदगी है डार्क, बल्ब की तरह जला दे क्वेश्चन টাফ, মানে পারবো না বোধহয়। খুব সহজ, দেখো ভালো করে। আচ্ছা একটু দেখছি। একটার দাম 20 টাকা, একটার দাম 20 টাকা, 12টার দাম 40 টাকা হলে 120টার দাম 60 টাকা হয় কি করে? अरे बुद्धि की सर्किट में पैदा कर उस पार, बन जा प्यारे चलता फिरता क्वेश्चन আচ্ছা না, এখানে পার পিসের দাম বলা হচ্ছে। উত্তরটা একবার দেখাই। একটা যদি 20 টাকা হয়, 1 আর 2 কিনলাম 20 20 40, 1 2 আর 0 কিনলাম 3 20 60। ও পার পিস হিসেবে বিক্রি করা হয়েছে। আনফরচুনেটলি -6 উত্তর 24 পরগনা। কলকাতার গুগলি। সোহম 2 পাক মেরে 5000 ক্যালোরি কমায়, অজয় 6 পাক মেরে 15000 ক্যালোরি কমায়, কিন্তু ধীমান 10 পাক মেরে 10000 ক্যালোরি বাড়ায় কিভাবে? খেতে খেতে বোধহয়। 20,000 সামথিং না, এখানে 10 পাক হচ্ছে 10 রকম রান্না। ও পাক মানে হচ্ছে রান্না করা। 10 পাক। ও 10 রকম পদ খেয়ে 10,000 ক্যালোরি বাড়িয়ে যায়। একটা পাক মানে হচ্ছে দৌড়, আরেক পাক মানে হচ্ছে খাওয়া, রান্না করা। -6 কলকাতা। স্কোর হেলমেট হয়ে গেল পূর্ব মেদিনীপুর। রায় মার্টিন, বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমরা শুরু করবো ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি শস্যের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। 1930 সালে ডান্ডি মার্চ কোথা থেকে শুরু হয়েছিল? এ সাবরমতী আশ্রম, বি আগা খান প্যালেস। হাওড়া সাবরমতী আশ্রম। সাবরমতী আশ্রম ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়ার। জোরে হাততালি হোক হাওড়ার জন্য। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারে পুরস্কৃত হন A.R. রহমান কোন ছবির জন্য? এ 127 আওয়ার্স, বি স্লামডগ মিলিয়নেয়ার। উত্তর 24 পরগনা। স্লামডগ মিলিয়নেয়ার। স্লামডগ মিলিয়নেয়ার ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। মহেন্দ্র, সত্যানন্দ এবং ভবানন্দ নামের চরিত্রগুলির উল্লেখ আমরা কোন উপন্যাসে পাই? এ আনন্দমঠ, বি দুর্গেশ নন্দিনী। উত্তর 24 পরগনা। আনন্দমঠ। আনন্দমঠ ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। ছবি দেখাই, ছবিটা দেখলে এবার প্রশ্ন, এই ধরনের জামার কলারকে কি বলা হয়? এ ক্লাব, হাওড়া চাইনিজ কলার। অপশন ছিল এ ক্লাব, বি ম্যান্ডারিন। সঠিক উত্তর হচ্ছে ম্যান্ডারিন কলার। ম্যান্ডারিন হচ্ছে চায়নার একটা প্রদেশ, তাই 6 পয়েন্ট হাওড়ার। আমরা চাইনিজ কলার বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডারিন কলার। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন নামের খবরের কাগজের সম্পাদক কে ছিলেন? এ মহাত্মা গান্ধী, বি লালা লাজপত রায়। লালা লাজপত রায়। মহাত্মা গান্ধী ওয়াজ দ্য রাইট আনসার। -6 উত্তর 24 পরগনা। জৈন ধর্মের একজন তীর্থঙ্করের নাম অনুসারে পশ্চিমবঙ্গে কোন জেলার নামকরণ হয়েছে? এ বাঁকুড়া, বি বর্ধমান। হাওড়া বর্ধমান। বর্ধমান ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়ার। বর্ধমান কেন বলো? বর্ধমান মহাবীর, সেই থেকে কি? অ্যাকচুয়ালি বর্ধমান মহাবীর, সেই থেকেই জৈন ধর্মের একজন তীর্থঙ্করের নাম অনুসারে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নামকরণ হয়েছে। পরের প্রশ্ন,
ইউনাইটেড নেশনস এর বিচারে ট্রি অফ দ্য 21st সেঞ্চুরি আখ্যা পেয়েছে কোন বৃক্ষ? এ নিম বি তুলসী? তুলসী। ও ইটস নিম। নিম ইজ দ্য রাইট আনসার। -6 কলকাতা। প্রথম ভারতরত্ন খেতাব পান কে? এ সি রাজাগোপালাচারী, বি সর্বপল্লী রাধাকৃষ্ণন? রাজাগোপালাচারী। অ্যাবসলিউটলি রাইট, সি রাজাগোপালাচারী। 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। 60 দশকে রাশিয়ার মন্ত্রিসভায় কোন জিনিসকে বাঙালির বিস্ময় নামে অভিহিত করা হয়? এই জিলিপি, বি সন্দেশ? সন্দেশ। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। জিলিপি আমাদের শুধু নয়, জিলিপি অনেক প্রদেশেই হয়, সন্দেশটা বাঙালির নিজস্ব কিছুটা। ওয়েল ডান ম্যাডাম, লট অফ কমন সেন্স। 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছে অবস্থিত 84 কুটিয়া আশ্রমটি আর অন্য কি নামে পরিচিত? এ বিটলস আশ্রম, বি পিঙ্ক ফ্লয়েড আশ্রম? বিটলস। ইট ইজ কল্ড দি বিটলস আশ্রম। অ্যাবসলিউটলি রাইট, হাওড়া। 6 পয়েন্ট হাওড়া। পরের প্রশ্ন, কোন দেশে গেলে লখনৌ স্ট্রিট, দিল্লি কোর্ট, বরোডা স্ট্রিট দেখতে পাওয়া যায়? এ রাশিয়া, বি অস্ট্রেলিয়া? কলকাতা। রাশিয়া। ইটস অস্ট্রেলিয়া। আনফরচুনেটলি -6 কলকাতা। আজকের কোলগেট কামব্যাক কোয়েশ্চেন অফ দ্য ডে। প্রথম মহিলা হিসেবে কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কে? এ অরুণিমা সিনহা, বি অরুণিমা দাস? অরুণিমা সিনহা। হাওড়া একদম সঠিক উত্তর দিয়েছে, অরুণিমা সিনহা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট হাওড়া। উনি ট্রেন দুর্ঘটনায় একটি পা হারান। উনি অ্যাকচুয়ালি খেলোয়াড়, এভারেস্ট অতিক্রম করেন। খেলতে যাচ্ছিলেন, হ্যাঁ, কবাডি বা ভলিবল এরকম কিছু একটা খেলোয়াড়। তো তখন ট্রেন দুর্ঘটনায় ওনার পাটা হারিয়ে যায়, তারপর এভারেস্টে চড়েন কৃত্রিম পা লাগিয়ে। অ্যাবসলিউটলি 6 পয়েন্ট হাওড়া। আপনারা এইভাবে স্মাইল করুন আর এগিয়ে যান অরুণিমার মতো। আমরা স্কোরটা দেখবো, তার আগে জানাই যে প্রতিটি পর্বে আমরা উইনার পাই। আজকের উইনারের জন্য থাকবে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার, লোটাস হার্বালের তরফ থেকে গিফট হ্যাম্পার, ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করতে পারলে সেভাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে 50,000 টাকার চেক। 100 করলে সে পাবে জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকার চেক। কোলগেটের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে থাকবে কিচেন চিমনি অথবা কুকটপ এবং ওয়াইল্ডস্টোনের তরফ থেকে আজকের এই পর্বের উইনারের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা প্রশ্নের সঠিক উত্তর দিলে তারা পাবে ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আমাদের সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর মিও আমোরে। আজকের এই রাউন্ডের পর আমরা দেখে নেব কোন দুজন পার্টিসিপেন্ট গেল এশিয়ান পেইন্টস, রয়্যাল হেলথ, শিল্ড অ্যান্ড সেফ জোনে, মানে বাপি বাড়িজা রাউন্ডে। আমরা স্কোরটা দেখিনি। এলিমিনেট হয়ে গেল ইনাক্ষী সিনহা, কলকাতার -10। বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ফাইনাল রাউন্ড, কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। এই রাউন্ড শুরু করার আগে আমাদের সাথে ক্যাপ্টেন স্কোয়াডে আছেন একজন স্পেশাল মানুষ, রাকেশ বাবু, রাকেশ দত্ত। উনি চাকুরিজীবী হিসেবে ক্যাপ্টেন স্কোয়াডে পার্টিসিপেট করছেন। উনিও কিন্তু দিন বদলের দাদাগিরি দেখিয়েছেন, চেষ্টা করে চলেছেন দিন বদল করার। ওনার কিছু কর্মকাণ্ডের অংশ আমরা দেখি। দাদাগিরি অনুপ্রেরণার মঞ্চ। করিমুল হক এমনই একজন অনুপ্রেরণা, যাকে দেখে শিলিগুড়ির রাকেশ তৈরি করেছে বাইক অ্যাম্বুলেন্স। অসহায় রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, তাদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, মেডিকেল ক্যাম্প করা ছাড়াও সে পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণ করছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করছে। দুস্থ মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে। সহায় সম্বলহীনদের পোশাক দিচ্ছে।
ফেলে দেওয়া পোশাক দিয়ে বানাচ্ছে ব্যাগ, যা স্বনির্ভর করছে বহু মানুষকে। বন্ধ হচ্ছে প্লাস্টিক। দিন বদলের এমন অনেক গল্প শোনাতে আজ রাকেশ এসছে দাদাগিরির মঞ্চে। রাকেশের জন্য জোরে হাততালি হোক। তুমি কোথায় থাকো? আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ি ঘোঘমারিতে। শিলিগুড়িতে থাকো। করিম ভাই এসেছিলেন আমাদের দাদাগিরিতে, এখানে আসার পর উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আমি দেখেছি ওটা। হ্যাঁ, তো ওনার ভিডিও একদমই হঠাৎ দেখেছিলাম দাদাগিরির মঞ্চে, যে তিনি বাইক অ্যাম্বুলেন্স বানিয়ে খুব সুন্দরভাবে মানুষের জীবন বাঁচিয়েছে, বহুত মানুষ বেড়েছে। তো সেটা একটা ইন্সপিরেশন করে আমাকে সমাজ যে মানুষের পাশে দাঁড়ানো, সেইটাই আমাকে এগিয়ে নিতে খুব সাহায্য করে দেবে। তুমি খুব ভালো থাকবে, আর তোমার এই দিন বদলের দাদাগিরি সমস্ত মানুষের মনে ছুঁয়ে থাকবে কিন্তু। তাই দাদাগিরি সবার তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু প্রথম ডিসাইড করবে কোন বিষয়ে প্রশ্ন নেবে। তোমার কোন বিষয়ে প্রশ্ন? স্পোর্টস। চ্যালেঞ্জ করবে? সম্প্রতি অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবে? ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। হরমনপ্রীত কৌর। এ হরমনপ্রীত কৌর, বি স্মৃতি মান্দানা, সি বেদা কৃষ্ণমূর্তি। তুমি বলছো অপশন এ হরমনপ্রীত কৌর। উত্তর জানতেন? হ্যাঁ, সঠিক। 12 পয়েন্ট মিস হলো। Because he's absolutely right. 6 point. Harmanpreet Kaur is the right answer. 31 পৌঁছলো সুদীপ। কোন বিষয়? ফিল্ম ও মিউজিক। ফিল্ম ও মিউজিক। চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ। 1954 সালে সোভিয়েত ইউনিয়নে মুক্তি পাওয়া রাজ কাপুর অভিনীত কোন ছবি 64 মিলিয়ন দর্শক দেখেছিল, যা তৎকালীন একটি রেকর্ড সৃষ্টি করে সেই দেশে? এ বরসাত, বি সঙ্গম, সি আওয়ারা। এ অথবা বি অথবা সি। তুমি প্রেস হয়ে গেছে, তুমি একবার প্রেস করলেই হবে। এই তিনটে বাটনের মধ্যে বাটন প্রেস করেছে। হাওড়া বলছে অপশন বি সঙ্গম, উত্তর 24 পরগনা বলছে অপশন সি আওয়ারা। সঠিক উত্তর হচ্ছে আওয়ারা। 6 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা, -12 হাওড়া। কোন বিষয়? দাদার পছন্দ। দাদার পছন্দ। চ্যালেঞ্জ। দাদার পছন্দ। চ্যালেঞ্জ। 1914 সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত হয় কলকাতার কোন স্থানে? এ মেটক্যালফ হল, বি এশিয়াটিক সোসাইটি, সি ন্যাশনাল লাইব্রেরি। দুজনেই বলছে অপশন বি দি এশিয়াটিক সোসাইটি। সঠিক উত্তর ইট ইজ এশিয়াটিক সোসাইটি ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট উত্তর 24 পরগনার, 6 পয়েন্ট হাওড়া। কোন বিষয় তোমার? বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, অপশন নেই। কোন বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ নামে খ্যাত? অপশন এ বীরেন্দ্রনাথ শাসমল, অপশন বি বারীন্দ্র কুমার ঘোষ, অপশন সি হেমচন্দ্র কানুঙ্গ। উত্তর 24 পরগনা বলছে এ বীরেন্দ্রনাথ শাসমল, হাওড়া বলছে এ বীরেন্দ্রনাথ শাসমল। সঠিক উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। 12 পয়েন্ট হাওড়ার, 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। ইটস গোয়িং ভেরি ওয়েল, ফ্যান্টাস্টিক। উত্তর 24 পরগনা পৌঁছলো 44, হাওড়া পৌঁছলো 37। 7 পয়েন্টের তফাৎ। তোমার বিষয়? দিনকাল। You must challenge. It's the easiest. হ্যাঁ, চ্যালেঞ্জ। এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কোন দেশ? আজ 25 তারিখ, 29 তারিখ থেকে শুরু কলকাতার আন্তর্জাতিক বইমেলা। এর থিম কোন দেশ? রাশিয়া, ফ্রান্স, ইটালি। হাওড়া বলছে বি ফ্রান্স, উত্তর 24 পরগনা বলছে এ রাশিয়া। সঠিক উত্তর It's Russia. Russia is the right answer. Very well done. ওনার জন্য জোরে হাততালি হোক। ফাস্টেস্ট 50 তো করলোই, সে পেল 12 পয়েন্ট।
তার সাথে দুই ফাইনালিস্টের গ্যাপ বেড়ে গেল, বেড়ে দাঁড়ালো 25 পয়েন্টে। 31-এ পৌঁছলো হাওড়া, 56-এ পৌঁছলো উত্তর 24 পরগনা। ইতিহাস চ্যালেঞ্জ করবে, আর কি অপশন তো নেই। যদি ভুল হয় তাহলে 50, তোমার যদি ঠিক হয় তুমি পৌঁছবে 43-তে। প্রশ্ন, মুমতাজ হুসেন এবং আবিদ হাসান সাফরানি লেখা সুব শুক চ্যান গানটি ছিল আইএনএর অ্যান্থম। এটি কোন লেখা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়? আইএনএ মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের অ্যান্থম ছিল। এটি কোন লেখা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়? এ সারে জাহাঁ সে আচ্ছা, বি বন্দে মাতরম, সি ভারত ভাগ্য বিধাতা। আইএনএ কে চিনি আমরা আজাদ হিন্দ বাহিনীর নামে, যার নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। হাওড়া কি উত্তর দিয়েছে? বি, বি বন্দে মাতরম। উত্তর 24 পরগনা কি উত্তর দিয়েছে? অপশন সি ভারত ভাগ্য বিধাতা। গানটা শুনি একবার আমরা। शुभ सुख चैन की बरखा बरसे, भारत भाग है जागा। पंजाब सिंध गुजरात मराठा, द्राविड़ उत्कल बंगा। चंचल सागर विंध्य हिमालय, नीला यमुना गंगा। तेरे नित गुण गाए, तुझसे जीवन पाए। हर तन पाए आशा, सूरज बनकर जग पर। সঠিক হচ্ছে ভারত ভাগ্য বিধাতা। 12 পয়েন্ট কমলো হাওড়ার, 6 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ সিঙ্গাপুর প্রভিশনাল গভর্নমেন্টের অ্যান্থম ছিল এটি। এটির সঙ্গীত পরিচালনা করেন রাম সিং ঠাকুরি। 15ই আগস্ট ভারত স্বাধীন হবার প্রভাতে পণ্ডিত নেহেরু আমন্ত্রণ জানান ক্যাপ্টেন রাম সিং ঠাকুরকে এই গানটি গাওয়ার জন্য বা গানটি করার জন্য। এই ভারত ভাগ্য বিধাতার প্রথম স্তবকটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা ফাইনাল স্কোরটা দেখব। And it's a massive jump. মুনমুনের এই রাউন্ডে এসে শেষ করলো 62 পয়েন্টে। ভেরি ওয়েল প্লেড and congratulations. মুনমুন শুধু 62 পয়েন্টস নিজের জন্য পেল না, উত্তর 24 পরগনার জন্য নয়, এগিয়ে নিয়ে গেল তার জেলাকে। কারণ মনে রাখবেন, দাদাগিরি জেলা ভার্সেস জেলা লড়াই। উইনিং ডিস্ট্রিক্ট পাবে জি বাংলার তরফ থেকে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে। এর সাথে এই উদ্যোগে আমাদের সাথে আছে বি দাসগুপ্তা এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, যার তরফ থেকে পাবো 3 লক্ষ টাকা চেক। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই সিজনের হাইয়েস্ট স্কোরারের জন্য থাকছে ওয়েডিং কালেকশনের সোনার গয়না। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বার দিয়ে তৈরি একটি ফ্ল্যাট। পশ্চিমবাংলার যে কোনো জেলায় সে ফ্ল্যাটটি পেতে পারে। থাকবে আমাদের সাথে উইনিং ডিস্ট্রিক্টের জন্য ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টের জন্য 22 ক্যারেটের গোল্ড মেমেন্টো এবং ভেন্টিয়ারের তরফ থেকে থাকবে এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য মডিউলার কিচেন হ্যাম্পার। আপনারা কোলগেট SMS আর ওয়াইল্ড কার্ডের এন্ট্রির মাধ্যমে এখানে পৌঁছতে পারেন। দাদাগিরিতে পার্টিসিপেট করার জন্য SMS করুন কোলগেট স্পেস আপনার নাম আর ডিস্ট্রিক্ট আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারাও পেয়ে যাবেন সরাসরি অডিশনের সুযোগ। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যদি যোগাযোগ করতে চান তাহলে ইমেল করুন captainsquad@z.slgroup.com আর দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমাদের 2 ফাইনালিস্টকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য থাকবে গিফট। থাকবে রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। সুদীপের জন্য বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট দুজনের জন্য। ইট হ্যাজ বিন এ ভেরি কনসিস্টেন্ট পারফরমেন্স আপনার এই রাউন্ডে। লোটাসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, ওয়াইল্ডস্টোনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, কোলগেটের তরফ থেকে লটস অ্যান্ড লটস অফ গিফটস।
ভেন্টিয়ারের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, মা দুর্গার 10টি হাত লাগবে ওনার। খাদিমসের তরফ থেকে 5,000 টাকা চেক, জি বাংলার তরফ থেকে এই 50,000 রুপিজের চেক থাকবে। পিসি চন্দ্র জুয়েলার্সের এই সুন্দর কয়েনটি, আর দাদাগিরির এই সুন্দর ট্রফি। প্রথমবার দাদাগিরিতে, ফার্স্ট টাইম, আর সে গেল এখান থেকে বিজয়ী হয়ে। কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। দাদাগিরিতে আসা একটা দারুণ অভিজ্ঞতা। সর্বোপরি দাদার পাশে দাঁড়িয়ে খেলতে পারা এবং জি বাংলার দাদাগিরি যেটা আমরা দেখে আসি সেটা সেই মঞ্চটায় দাঁড়িয়ে আজকে পারফর্ম করা, এটা সত্যি চিরকাল মনে রাখার মতো একটা ঘটনা আমার জীবনে। থ্যাংক ইউ সো মাচ।